হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো যারা এই 25 তারিখে বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষা দিতে যাচ্ছেন, শেষ সময় এখন কিন্তু পড়াশোনাটা কনফিউশনে চলে যাচ্ছে। আজকে আমরা আলোচনা করব চূড়ান্ত সাজেশনের ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির আদেশগুলো। আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল যে ভাই, যাতে দেওয়ানি কার্যবিধির আদেশগুলো থেকে গুরুত্বপূর্ণ যেটা না পড়লেই নয়, এইরকম কিছু আদেশ এবং তার বিধিগুলো আলোচনা করার জন্য তা আমরা টু দা পয়েন্ট সেই বিধিগুলো আপনাদের সাথে আলোচনা করব। এইগুলো অবশ্যই দেখবেন, এর বাইরে সময় পেলে অন্যগুলা পড়বেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এইগুলো বাদ দিয়ে আপনি কোনোভাবেই পরীক্ষা হলে যাবেন না। এগুলো বাদ দিয়ে যদি যান তাহলে আপনার পরীক্ষা দেওয়া আর না দেওয়া একই কথা, আপনি পাশ করতে পারবেন না, আমরা লিখে দিতে পারবো। এগুলা থেকেই আসবে। একটা দুইটা ওই দিক হইতে পারে, সেটা ভিন্ন কথা। তো চলেন তাহলে, কি এমন অর্ডার আছে, কি এমন বিধি আছে যেগুলো আমাদেরকে পড়তেই হবে। তো বন্ধুরা, 1 নম্বর হচ্ছে আদেশ নাম্বার 1। এখানে বলে যে মামলার পক্ষ কারা বাদী বিবাদী হইতে পারবে। এখানে 13টা মোটামুটি আমাদের বিধি আছে। এখান থেকে মোট আমরা 5টা পড়লেই চলবে। 8 নম্বরটা আমরা পড়বো, সেখানে হচ্ছে যে আমাদের রিপ্রেজেন্টেটিভ টাইপের সুট বা প্রতিনিধিত্বমূলক সুট আছে কোন ওয়ার্ডারে, এটাই চলে আসে, বিধিটা জিজ্ঞেস করে না কোন ওয়ার্ডারের সাথে সংযুক্ত। তাহলে রিপ্রেজেন্টেটিভ সুট মানে হচ্ছে সেম ইন্টারেস্ট যাদেরকে আছে এদেরকে আমরা কি করতে পারবো, এদের পক্ষে যে কোনো একজন ব্যক্তি প্রতিনিধি হয়ে মামলা দায়ের করতে পারবে। তাহলে রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধিত্বমূলক সুট 8 নম্বর। এরপরে 9 নম্বর মিসজয়েন্ডার মানে অপসংযোগ, নন জয়েন্ডার মানে অসংযোগ। মিসজয়েন্ডার মানে যাকে মামলায় বাদী বা বিবাদী হিসাবে যুক্ত করার দরকার ছিল না, আপনি অযথা যুক্ত করেছেন। আর যাকে যুক্ত করার দরকার ছিল তাকে যুক্ত করেন নাই। এটা তাহলে কোথায় আছে? এটা আমাদের আদেশ 1-এ আছে। এর ফলাফল কি? মামলার উপর কোনো প্রভাব পড়বে না। তবে একটু এটা মনে রাখবেন, যদি লেখা থাকে যে মিসজয়েন্ডার অফ নেসেসারি পার্টি, তাহলে ফলাফল কি হবে? তাহলে মনে রাখবেন, মিসজয়েন্ডার অফ নেসেসারি পার্টি যখনই হবে তখন মামলা কিন্তু চলবে না। আর মিসজয়েন্ডার অফ প্রপার পার্টি হইলে মামলার কোনো সমস্যা নাই। তাহলে মিসজয়েন্ডার এবং নন জয়েন্ডার নিয়ে বেয়ার অ্যাক্টের বাইরে গিয়েও এই দুটো শব্দ মনে রাখবেন। মিসজয়েন্ডার যদি কি হয়, আমাদের নেসেসারি পার্টির হয়, তাহলে মামলা ক্ষতি হবে, মামলা চলবে না। আর যদি প্রপার পার্টি হয় তাহলে কোনো সমস্যা নেই। আর কারো আপত্তি থাকে তাহলে মামলার সর্বপ্রথমে আর্লিয়েস্ট পসিবল অপরচুনিটিতে তুলে ধরা নন জয়েন্ডার এবং মিস জয়েন্ডার নিয়ে কারো যদি আপত্তি থাকে। এটা বলা আছে 13-তে। এখন আসি 10 নম্বরটা, 110 এর দরখাস্ত বলা হয়। 110 মনে রাখবেন, এখানে খুবই গুরুত্বপূর্ণ কথা বলা আছে। যদি আপনার এখানে 3 প্রকারের কথা বলা আছে। একটা হচ্ছে যদি ভুল বাদী যদি মামলা করে, আদালত যদি মনে হয় যে যথা উপযুক্ত বাদী দ্বারা মামলা করা হয় নাই, আদালত নিজে থেকে বাদীটাকে ঠিক করে দিতে পারে। এরপরে যেটা, সেটা হচ্ছে যে আদালত কি করতে পারে, কোনো বাদীকে স্ট্রাইক আউট করতে পারে মানে কর্তন করতে পারে, অথবা কোনো বাদী বিবাদী যুক্ত করতে পারে। আরেকটা হচ্ছে যখনই বিবাদী যুক্ত হবে অবশ্যই অবশ্যই তখনই কি হবে, আমাদের যে আরজি আছে এটা সংশোধিত হবে। তাহলে আমাদের 8, 9, 10, 12 এবং 13। তো 12 নম্বরে কি বলছে? 12 নম্বরে হচ্ছে যে একাধিক বাদী বিবাদীর পক্ষে যে কোনো একজন লিখিত পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে মামলাতে অংশগ্রহণ করতে পারবে। 10 জন বিবাদী হলে সবাইকে যাওয়ার দরকার নাই, 10 জনের পক্ষে একজন পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে মামলার কি শুনানিতে অংশগ্রহণ করতে পারবে। এই কটাই গুরুত্বপূর্ণ, এই কটাই পড়বেন, এর বাইরে দরকার নেই। 2 নম্বর যে অর্ডারটা আছে, 2 নম্বর অর্ডারের মধ্যে নর্মালি পরীক্ষা আসার মতো কিছুই নেই। তারপরে জাস্ট এতটুকু মনে রাখবেন, সেটা হচ্ছে যে ফ্রেম অফ স্যুট মানে একটা স্যুট কিভাবে কি করা হবে, তৈরি করা হবে। তো এর মধ্যে মূল জিনিসটা মনে রাখবেন, আপনি অবশ্যই অবশ্যই এমন ভাবে আপনার দাবিটা তুলবেন যাতে কোনো দাবি বাদ না যায়, সম্পূর্ণ দাবিটাই আপনার স্যুটের অন্তর্ভুক্ত থাকে, সেটা আপনার আইনজীবী ঠিক করে দিবে। তাহলে 2 নম্বরটা শুধু আমরা এতটুকু মনে রাখবো যে ফ্রেম অফ স্যুট বা আমাদের মামলা তৈরি, এতটুকু, এর বাইরে আর আসবে না। 3 নম্বর অর্ডারটা থেকে আসে না, তারপরে 3টা রুলস আমরা একটু দেখার চেষ্টা করব। এর মধ্যে একটা হচ্ছে যে মামলা নর্মালি কি ব্যক্তি নিজে উপস্থিত হবে, অথবা উনি পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে কোনো ব্যক্তিকে এজেন্ট নিয়োগ করবেন, অথবা তার প্লিডার। তাহলে 3টা শব্দ পাইলাম, ব্যক্তি নিজে, তার এজেন্ট, অথবা প্লিডার। তো এজেন্ট হইতে গেলে অবশ্যই তাকে লিখিত আকারে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হবে। আর আপনার যিনি অ্যাডভোকেট থাকবেন তাকে আপনাকে কি করতে হবে, ওকালতনামা দিতে হবে। এইটুকু শব্দ, আর কিছুই লাগবে না। এরপরে 4 নম্বরটা আমরা চলে আসি, এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে একটা দেওয়ানি মামলা শুরু হয় কি, প্রেজেন্টেশন অফ প্লেন্টের মাধ্যমে। তো যতজন বিবাদী তত কপি আপনাকে প্লেন্ট সাবমিট করতে হবে, এটা মনে রাখবেন।
আর দেওয়ানি মামলার জন্য একটা স্যুট রেজিস্টার থাকবে, এতটুকুই, আর কিছু লাগবে না। এরপরে চলে যাই যদি আমরা সমন ইস্যু এবং সমন জারি, সমন ইস্যু এবং সমন জারি নিয়ে, অর্থাৎ মামলা হওয়ার পর বিবাদীর কাছে সংবাদটা কিভাবে পৌঁছাবে, এটা হচ্ছে সমন। তো নর্মালি দেওয়ানি সমন 2 কপিতে হবে, সেখানে বিচারকের স্বাক্ষর, আদালতের সিল এটা থাকবে, অথবা সেরেস্তাদারের কি থাকবে, স্বাক্ষরটা থাকবে, এটা মনে রাখবেন সমন। এখন সমনটা 2 কারণে ইস্যু হইতে পারে, একটা হচ্ছে সেটেলমেন্ট অফ ইস্যু হইতে পারে, নর্মালি ম্যাক্সিমাম দেওয়ানি মামলার জন্য এটা হয়। আর যদি সামারি ট্রায়ালস রিলেটেড হয় তাহলে ফাইনাল ডিসপোজাল, অর্থাৎ চূড়ান্ত ভাবে নিষ্পত্তির জন্য সমন হইতে পারে। তাহলে সমন 2 কারণে ইস্যু হইতে পারে। সমনটা পরিবারের যেই প্রাপ্তবয়স্ক পুরুষ মহিলা যে কাউকে দেওয়া যাইতে পারে, তবে চাকর বাকরকে দেওয়া যাবে না। যদি ব্যক্তি সমন নিতে অস্বীকার করে অথবা তাকে না পাওয়া যায়, তাহলে যেখানে সে বসবাস করে বাড়ির সামনে, দোকানের সামনে, ব্যবসা প্রতিষ্ঠানের সামনে যদি লাগিয়ে দেওয়া যায়, সমন জারি হয়েছে বলে ধরে নেওয়া যাবে। এর সাথে সাথে 19-এর বিটাতে বলতেছে আদালত এই যে ব্যক্তিগত পার্সোনাল জারিকারকের মাধ্যমে সমন জারির পাশাপাশি ইন এডিশনাল হিসাবে রেজিস্টার্ড ডাকে পাঠানোর ব্যবস্থাটাও করবেন। 20 নম্বরে বলতেছে বিকল্প সমন জারি, যখন ব্যক্তিকে পাওয়া যাবে না, সে ইচ্ছাকৃত ভাবে পালিয়ে আছে, এটা আছে, তখন আমরা বিকল্প সমন জারির ব্যবস্থা নিতে পারি। 3টা কথা বলা আছে। একটা হচ্ছে আদালত চত্বরে একটা নোটিশ লাগিয়ে দিব, সর্বশেষ তাকে যেখানে গিয়েছে সেখানে একটা নোটিশ লাগিয়ে দিব। আর স্থানীয় পত্রিকায়, যেটা দৈনিক পত্রিকা হয়, সেই পত্রিকায়, লোকালি যে পত্রিকাগুলো হয় ব্যক্তি যেখানে বসবাস করে, সেইখানে আমরা কি করব, পত্রিকায় একটা এই যে সমনের কপিটা দিয়ে দিব। এইভাবে আমরা কি করতে পারি, সাবস্টিটিউট সার্ভিস করতে পারি। এরপরে যদি আমরা দেখি, সেটা হচ্ছে যদি বিবাদী ভিন্ন আদালতের এখতিয়ারে যদি বসবাস করে, এই ক্ষেত্রে আমরা ওই এখতিয়ারের অধীন যে আদালত আছে সেই আদালতে পাঠাবো, তখন তারা সমন জারির ব্যবস্থাটা করবে। এই সমন জারি থেকে এই কয়টা জিনিস আমাদের গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। এরপরে চলে আসি আমরা, সেটা হচ্ছে আমাদের প্লিডিং বা হেতুবাদ। তো এখান থেকে প্লিডিং, আরজি এবং লিখিত জবাবকে অন্তর্ভুক্ত করে, এই কথাটা মনে রাখবেন। এরপরে হচ্ছে আমরা কি করতে পারি, 16তে বলতেছে যে আমরা আরজি বা প্লিডিং যেটা আছে সেটাকে আমরা কর্তন করতে পারি, স্ট্রাইক আউট করতে পারি, যদি প্লিডিং এ আননেসেসারি কথাবার্তা লেখা থাকে। এই শব্দটা মনে রাখবেন, আননেসেসারি, অপ্রয়োজনীয়, স্ক্যান্ডুলাস, যদি সেখানে কুৎসাজনক কথাবার্তা থাকে। এছাড়াও আরো 3টা শব্দ ব্যবহার করা হয়েছে, যখন বিচারকের মনে হবে যে এই কর্তনের মাধ্যমে মামলাটা ডিলে করার চিন্তা ভাবনা করতেছে, ন্যায় বিচার ব্যাহত হবে এরকম চিন্তা ভাবতে হচ্ছে, প্রিজুডিউস হচ্ছে, অথবা ইমব্রেসাস হচ্ছে, অথবা ডিলে হচ্ছে। এই 5টা শব্দ চলে আসছে অলরেডি এমসিকিউতে, এই জন্য 5টা শব্দ একটু পড়বেন যে কি কারণে আমরা স্ট্রাইক আউট করতে পারি। স্ট্রাইক আউট হচ্ছে আপনি বাদী হইলে বিবাদীটা কর্তন করবেন, বিবাদী হইলে বাদীর আর্জি কর্তন করবেন। এখন আপনি নিজের আর্জি নিজেই সংশোধন করতে চান, নর্মালি যেটা বলা হচ্ছে যে আপনি নিজের আর্জি নিজে সংশোধনের অ্যাপ্লিকেশন তো দিতে পারবেন, কিন্তু কথা হচ্ছে যখন চূড়ান্ত শুনানি শুরু হয়ে যাবে, তখন নর্মালি বিচারক কি করবে না, আপনাকে আপনার আর্জিটা সংশোধন করতে দিবে না। একান্তই যদি দেখে যে ন্যায় বিচার ব্যাহত হবে, তবেই অনুমতি দিতে পারে। তো অনুমতি দেওয়ার পর বলতেছে অবশ্যই অবশ্যই নির্ধারিত সময় অথবা ম্যাক্সিমাম হচ্ছে 14 দিনের মধ্যে আপনাকে আপনার আর্জিটা সংশোধন করে নিতে হবে। 18 বলতেছে যদি আপনি 14 দিনে করতে না পারেন তাইলে আর সংশোধন করা যাবে না। তাহলে প্লিডিং থেকে এই 4টা বিধি গুরুত্বপূর্ণ। এরপরে চলে যাই আমরা আদেশ নাম্বার 7, প্লেইন বা আরজি। এর মধ্যে সরাসরি চলে যাবেন 10 নম্বরে, যে আদালত যে কোনো স্তরে আপনার আর্জিটা ফেরত দিতে পারে। আর যদি ফেরত দেয়, আদালত কি করবে, সেখানে ইন্ডোর্স করে দিবে যে কবে গ্রহণ করা হয়েছিল, কবে ফেরত দেওয়া হচ্ছে। এখন আরজি ফেরতের বিরুদ্ধে কি প্রতিকার, একটা হচ্ছে আপনি কি করতে পারেন, নতুন মামলা দায়ের করতে পারেন, অথবা আপনি আপিল দায়ের করতে পারেন। তাহলে আরজি ফেরতের মধ্যে প্রতিকার হচ্ছে 2টা। রিজেকশন অফ প্লেটের ক্ষেত্রে আপনি করবেন 4টা কারণে কি হয় আপনার আর্জিটা, যদি মামলাতে কজ অফ অ্যাকশন না থাকে, ভ্যালুয়েশন বরাবর না হয়, স্ট্যাম্প শুল্ক পরিশোধ না করেন, এবং যদি আইন দ্বারা বাড়িত হয়। এই 4টা কারণে আপনার মামলাটা কি হইতে পারে, খারিজ হইতে পারে, যে এটা একটা ডিম ডিক্রি হিসাবে পরিণত হয়। তাহলে ডিম ডিক্রির বিরুদ্ধে কি করব, আমরা আপিল দায়ের করতে পারি। এখন আদালত আপনাকে কি করবে, এই যে স্টাম্প শুল্ক বা সুদ ভ্যালুয়েশন করার জন্য, প্রপারলি ভ্যালুয়েশন করার জন্য আপনাকে একটা সময় দিবে, সেই সময়টা ম্যাক্সিমাম হইতে পারে 21 দিন। 21 দিনের মধ্যে আপনি ভ্যালুয়েশনটা প্রপার করবেন, করে আপনি কি করবেন, জমা করবেন। এইটা এটা বলতেছে যে হয় রিজেকশন অফ প্লেট ডাজ নট প্রিক্লুড প্রেজেন্টেশন অফ ফ্রেশ প্লেট। যদি রিজেকশন অফ প্লেটও হয়, এইরকম ক্ষেত্রে আপনি নতুন মামলা দায়ের করতে পারবেন, কোনো সমস্যা নেই, যদি তামাদি সময়সীমার মধ্যে থাকে। তাহলে এখান থেকে 3টা বিধি গুরুত্বপূর্ণ, অন্যগুলো আপনি না দেখলেও চলবে শেষ সময়ের জন্য।
এরপরে লিখিত জবাবের ক্ষেত্রে রিটেন স্টেটমেন্টে ওই যে সময়সীমাটাই গুরুত্বপূর্ণ, 30 দিন, এবং 30 দিন ম্যাক্সিমাম 60 দিনই সময় পাবেন, এর বেশি না। সেট আপটা মনে রাখবেন যে সেট আপটা হচ্ছে আপনি কি করবেন, যিনি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করেছে কোনো একটা জিনিস দাবি করে আপনি তার কাছেও কিছু টাকা পয়সা পাবেন, তো এই জন্য সেট আপ করে নেবেন, সমন্বয় করে নেবেন, অ্যাডজাস্ট করে নেবেন। জাস্ট এই জিনিসটা একটু মনে রাখতে পারেন যে সেট আপ কোথায় আছে। আর এটার পাশাপাশি কাউন্টার ক্লেমটাও কিন্তু এর অধীনে হয়ে থাকে, যদিও সেখানে দেওয়া নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ আদেশ নাম্বার 9, যদি শুনানিতে বাদী বিবাদী উপস্থিত হয় কি হবে, যদি উপস্থিত না থাকে কি হবে। সরাসরি 4 নাম্বার বলতেছে যদি কোনো পক্ষই উপস্থিত না হয় মামলাটা কি হবে, ডিসমিস হয়ে যাবে, খারিজ হয়ে যাবে, কোনো পক্ষই আসে নাই, আদালত আর করবেটা কি। এরপরে বলতেছে যে আদালতে যদি মামলাটা ডিসমিস হয়ে যায় তাহলে কি করতে পারবেন, আপনি নতুন করে মামলা দায়ের করতে পারেন, অথবা এটা সেট সাইটের একটা দরখাস্ত দিতে পারেন। আর দরখাস্ত কত দিনের মধ্যে দিবেন, ওই তামাদি আইনটা দেখে নিবেন, 163 বলতেছে কি 30 দিনের মধ্যে সেট সাইটে দরখাস্ত কিন্তু দিতে হয়। 5 নাম্বারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যদি আপনার সমনটা রিটার্ন চলে আসে, সার্ভ না হয়, তাহলে আপনি 1 মাসের মধ্যে অবশ্যই নতুন সমনের জন্য আবেদন করবেন। এটা পুরাতন বইয়ে 3 মাস লেখা আছে, এটা ঠিক করে নেবেন, এটা হচ্ছে 1 মাস। এরপরে যেটা সেটা হচ্ছে যদি দেখা যায় যে শুধুমাত্র বিবাদী উপস্থিত হয়েছে, যিনি মামলা করেছেন বাদী উপস্থিত হয় নাই এবং বিবাদী এসে কোনো কিছু স্বীকার করতেছে না, তাহলে আদালত মামলাটা কি করবেন, খারিজ করে দিবেন। আর এক্ষেত্রে 9 বলতেছে যখনই একবার বিবাদীর অনুপস্থিতি বাদীর অনুপস্থিতির কারণে মামলা খারিজ হচ্ছে আর নতুন মামলা দায়ের করা যাবে না, ফ্রেশ সুট বার হয়ে যাবে। তো এক্ষেত্রে উনি সেট সাইডে দরখাস্ত দিতে পারবেন। এখন এরকম যখন সেটিসফাইড হয়ে যাবে, তো নর্মালি সেক্ষেত্রে তামাদি অনুযায়ী 30 দিনের সময় নিয়ে উপযুক্ত কারণ দেখায় নানা প্রকার কিছু করে আবেদন করতে হয়। কিন্তু 9 এ বলতেছে যে আপনি যদি কি করেন, ডাইরেক্ট সেটিসফাইড করতে পারবেন যদি 1,000 টাকা আপনি কস্ট পরিশোধ করেন এবং 30 দিনের মধ্যে আবেদনটা করেন। আর এ ধারার অধীনে শুধু এই বিধির অধীনে শুধু একবারই কি করা যাবে, সেটিসফাইড করা যাবে। এরপরে আসি যদি ডিক্রি কি এক্সপার্টে যদি জাজমেন্টে চলে আসে, তাহলে ওই ডিপেন্ডেন্ট 30 দিনের মধ্যে যদি 3,000 টাকা যদি দেন, কোনো প্রকার কারণ দর্শানো ছাড়াই উনি আবেদন করতে পারবেন ডিক্রি রদের জন্য। এই জিনিসটা মনে রাখবেন। 13তে হচ্ছে আপনি কারণ দেখাবেন, 30 দিনের মধ্যে করবেন, তামা দিয়ে নেওয়া যায়। আর 13 এতে হচ্ছে 3,000 টাকা দিবেন, সরাসরি রদ হয়ে যাবে 30 দিনের মধ্যে, এই বিধির অধীনে শুধু একবার করা যাবে। এরপরে বলতেছে 14, নো ডিগ্রি টু বি সেট এসাইড উইদাউট নোটিস টু দ্য অপোজিট পার্টি, অর্থাৎ অপর পক্ষকে নোটিশ দেওয়া ছাড়াই কোনো ডিগ্রি কি হবে না, সেট এসাইড হবে না। তাহলে 9 নাম্বারটার এই বিধিগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা অবশ্যই আপনি দেখবেন। এরপরে 10, 11, 12 এবং 13 এই 4টা অর্ডারের ভিতরে যদি আপনি যদি পূর্বে যদি পড়ে থাকেন সেগুলা দেখবেন, না পড়ে থাকলে বাদ দিবেন সম্পূর্ণ। শুধু মনে রাখবেন 10-এ হচ্ছে যে পক্ষদ্বয়ের বাদী বিবাদীকে জিজ্ঞাসাবাদ করতে পারে আদালত জবানবন্দি, 11তে হচ্ছে ডিসকভারি এবং ইন্সপেকশন, 12তে হচ্ছে এডমিশন, 13তে হচ্ছে যে প্রোডাকশন, আটক এবং ফেরত। এতটুকুই মনে রাখেন, এর বেশি দরকার নাই। আর 13 থেকে পারলে একটা যদি মনে রাখতে পারেন, কোনো একটা দলিল আদালতের কাছে জাল মনে হইলে আদালত আটক করতে পারে, এটুকুই কথা। 14তে আমাদের সেটেলমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। সেটেলমেন্টের ক্ষেত্রে মনে রাখবেন যে আমরা কি করতে পারি, যে ইস্যুগুলা গঠিত হচ্ছে রুল বিধি বলতেছে ইস্যুগুলাকে অ্যামেন্ড করা যাবে, স্ট্রাইক আউট করা যাবে, নতুন ইস্যু গঠন করা যাবে। আর আদালত ইস্যু গঠনের মধ্য থেকে কি করবে, 120 দিনের মধ্যে অবশ্যই চূড়ান্ত শুনানি করবে। তো এই 120 দিন সময়টা গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে 15 নাম্বারটা ডিসপোজাল, অর্থাৎ প্রথম শুনানিতে মামলা ফাইনালি ডিসপোজ করে দেওয়া। হেডিংটা মনে রাখবেন, নর্মালি এরকম হয় না। 16তে চলে যাবেন, যারা সাক্ষী আছেন সাক্ষীদেরকে সমন, এক্ষেত্রে মনে রাখবেন যে সাক্ষী যদি সমনে উপস্থিত না হয় তাকে 500 টাকা জরিমানা করা যায়। এটা ছাড়া প্রসিডিওর হচ্ছে তাকে আটক করা যাবে, গ্রেফতার করা যাবে, তার সম্পত্তি কোপ করে বিক্রিও করে দেওয়া যাবে, এটা মনে রাখবেন। এই 500 টাকাটা ভালো করে মনে রাখবেন। এখন আসি মুলতবি। তো নর্মালি মামলার ক্ষেত্রে মুলতবি দুইটা ভাগে বিভক্ত হয়, একটা হচ্ছে চূড়ান্ত শুনানি পর্যন্ত আর একটা হচ্ছে চূড়ান্ত শুনানি শুরু হইলে। তো চূড়ান্ত শুনানির পূর্বে 6 বার ফ্রিতে বিনা কষ্টে যে কোনো পক্ষ নিতে পারে। এরপরে প্রতিপক্ষ 3 বার করে নিতে পারে, বাদীও 3 বার নিতে পারে, বিবাদীও 3 বার নিতে পারে। খরচ হচ্ছে 200 থেকে নিয়ে 1,000 টাকা, যেটা আদালত ঠিক করে দেয় এটা অপর পক্ষকে দিতে হবে। চূড়ান্ত শুনানি যখন শুরু হবে তখন ফ্রিতে কোনো মুলতবি হবে না, এমনিও মুলতবি হবে না। একান্ত ব্যক্তি যদি আপনি আদালতকে সন্তুষ্ট করাইতে পারেন, কস্ট দিয়ে 3 বার, এখানেও কস্ট, বিবাদীয় কস্ট দিয়ে 3 বার, কস্ট হচ্ছে 200 থেকে নিয়ে 1,000 টাকা। আর উভয় পক্ষ যদি কি চায়, সময় চায়, সেক্ষেত্রে আদালত কস্ট আরোপ করতে পারে। ওই কস্টটা কার কাছে যাবে, সরকারের কাছে যাবে।
এখন মূল জিনিসটা হচ্ছে, যদি এইরকম আদেশ দেওয়ার পরে কস্ট পরিশোধ করেন, আদেশ দেওয়ার পরে আপনি পরিশোধ করলেন না, তাহলে আপনার যদি বাদী হন মামলা খারিজ হবে, বিবাদী হলে একতরফা যাবে। তো সেই রকম ক্ষেত্রে মামলাটাকে যদি আপনি সেট অ্যাসাইড করতে চান, আপনি সরাসরি 2,000 টাকা আপনাকে কস্ট পরিশোধ করতে হবে। এই হিসাবটা একটু মনে রাখবেন। এই অ্যাডজন্টমেন্টের ক্ষেত্রে এই জিনিসটা বলা আছে। তো আমরা যে এই জিনিসটা, তাহলে মুলতবি থেকে এই কয়টা জিনিস আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে চলে যাই আমরা কি, যে পক্ষদ্বয়কে এক্সামিন করা, হিয়ারিং শুরু হয়ে গেছে। আদালত বলতেছে যে আদালত চাইলে কি করতে পারে, কোনো সাক্ষীর সাক্ষ্য পূর্ব থেকেই নিয়ে রাখতে পারে। 16তে ক্ষমতা। 17তে বলতেছে যা সাক্ষীদেরকে যে কোনো সময় ডাকতে পারে। 18তে বলতেছে যে একটা বিবাদীয় বিষয় সরেজমিনে গিয়ে ইন্সপেকশন করতে পারে। টাইম ফর কমপ্লিটিং দ্য হিয়ারিং, 120 দিনের মধ্যে অবশ্যই চূড়ান্ত শুনানি শেষ করবে। আর চূড়ান্ত শুনানিতে একটা নিয়ম হচ্ছে যে আদালত কি করবে না, একদিনে 5টার বেশি মামলা প্রিএম্পটরি হিয়ারিং অবস্থায় শুনবে না। তার লিস্টে 100টার বেশি মামলা সে নিয়ে আসবে না, 100টা।